কে জিতবে আইএসএল 2026, মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল? এইটাই এখন সব থেকে আলোচ্য বিষয়। যদিও ইস্টবেঙ্গলের এজ কিন্তু অনেকটাই বেশি এই বছরের আইএসএল জয়ের জন্য, তবে মোহনবাগানও কিন্তু পিছিয়ে নেই। তারাও কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে এবং ইস্টবেঙ্গলের সাথে একদম কড়া টক্কর দিচ্ছে। আমরা সবাই ভেবেছিলাম যে ডার্বি জয়টাই হয়তো এই বছরের যে লিগ কে জিতবে সেটা নির্ধারণ করে দেবে, কিন্তু আমাদের সবাইকে ভুল প্রমাণিত করে ডার্বি ম্যাচটা ড্র হলো এবং শেষ ম্যাচ অবধি কিন্তু যেটা 21 তারিখ হবে তার জন্য কিন্তু অবশ্যই সেই উন্মাদনা, সেই এক্সাইটমেন্টটা কিন্তু বজায় রেখে দিল। এবং বলতে হবে কিন্তু বহুদিন পর যেরকম আইপিএলে আমরা দেখতে পারি শেষ ম্যাচ অবধি হয়তো টানটান উত্তেজনা বা শেষ বল অবধি টানটান উত্তেজনা থেকে যায়, সেটাই কিন্তু আমরা আইএসএল এই বছর দেখতে পারছি। দেখো, ইস্টবেঙ্গল যেরকমভাবে এই বছর আইএসএল খেলছে তারা কিন্তু একদম ট্রিমেন্ডাস, দুর্ধর্ষ এবং ওয়েল ডিজার্ভিং। যেরমভাবে এই বছর আইএসএল জার্নি তারা শুরু করেছিল, শুরুর দিকে তারা কিছু ম্যাচ জিতলেও তারপরে কিছু ম্যাচ হোঁচট খেতে থাকে, তবুও সেখান থেকে কামব্যাক করে তারা কিন্তু আরও ভালো ফুটবল উপহার দিতে থাকে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যেই ম্যাচগুলো তাদের জন্য হয়তো খুব টাফ ছিল বা যেই ম্যাচগুলো খুব দরকার ছিল তাদের জন্য উইন, সেইগুলো কিন্তু তারা হার্ড ফট করে জিতে আসে সেখান থেকে। মানে সবথেকে মেন উদাহরণ হচ্ছে মুম্বাই ম্যাচ বা 3-3 এগেনস্ট কিন্তু ব্যাঙ্গালোর এফসি। আর অন্যদিকে যদি মোহনবাগানের কথা বলি, তারা প্রথম 4টে ম্যাচ জিতে 12 পয়েন্টে চলে গেছিল এবং সেখান থেকে অনেকেই, মানে আমিও ভেবেছিলাম যে মোহনবাগানের জন্য এই বছরের লিগ জয়টা হয়তো খুবই সিম্পল হবে, কারণ বাকি যারা টিম আছে অ্যাপার্ট ফ্রম ইস্ট বেঙ্গল তারা কেউ ওয়েল প্রিপেয়ার্ড নয়, তাদের টিমে বিদেশি নেই সেরকমভাবে, ঠিক আছে। অনেক টিম কিন্তু দেশি প্লেয়ারদের নিয়ে খেলছে, তারা সেরকমভাবে প্র্যাকটিস করেনি, একটা ট্রাঙ্কেটেড লিগ। তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান একদমই শুরু থেকেই মানে আইএসএল এর আগে থেকে তারা ফুল টিম নিয়ে প্র্যাকটিস করছে, তাদের কেউ প্লেয়ার ছেড়ে যায়নি, তাদের ফুল বিদেশি প্লেয়ার্সরা রয়েছে, ফুল স্যালারি পাচ্ছে, পুরো দমে প্র্যাকটিস হচ্ছে। কিন্তু আমাদের সবাইকে ভুল প্রমাণিত করে দিয়ে মোহনবাগান তারপরে ওই 4টে ম্যাচের পরে যেরমভাবে ফুটবল খেলতে শুরু করলো সেটা কিন্তু একদমই বিস্ময়কর। যেই ম্যাচগুলো আবার মোহনবাগানে জেতা দরকার ছিল, হয়তো আমরা ভেবেছিলাম যে হ্যাঁ এই ম্যাচগুলো তো আমরা ইজিলি জিতে যাবো বা এই ম্যাচ থেকে আমরা পয়েন্ট লস করবো না, সেই ম্যাচগুলোই কিন্তু মোহনবাগান পয়েন্ট খুঁয়ে বা হেরে সেখান থেকে চলে এসেছিল। যেরকম দুটো টার্নিং পয়েন্ট উদাহরণ হচ্ছে একটা বেঙ্গালুরু এফসির সাথে ড্র, অন্যদিকে মুম্বাই এফসির সাথে একটা বড় হার। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই বছর আইএসএলে ব্যাঙ্গালোর এবং মুম্বাই এই দুটো ম্যাচ কিন্তু ফর ইস্ট বেঙ্গল, ফর মোহনবাগান একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। এবার 21 তারিখ মানে কালকে যে ফাইনাল ম্যাচটা রয়েছে আইএসএলে, সেখানে ইস্ট বেঙ্গল মুখোমুখি হচ্ছে ইন্টারকাশির সাথে এবং মোহনবাগান মুখোমুখি হচ্ছে এসসি দিল্লির সাথে। যদি আমরা ইস্ট বেঙ্গল প্রতিপক্ষের কথা বলি, ইন্টারকাশি তাদের এগেনস্টে মোহনবাগান মানে শকিংলি ড্র করেছিল, যেটা আমরা কেউই ভাবিনি। ইভেন যারা কট্টর মোহনবাগান সাপোর্টার, ইভেন আমি যে এতদিন ধরে ওয়াচলন করছি, এত বছর ধরে ফুটবল দেখছি, মোহনবাগানের এই বছরে বা যেরকম টিম সেখান থেকে আমি একদমই ভাবিনি যে ইন্টারকাশির সাথে মোহনবাগান ড্র করবে। অন্তত ভেবেছিলাম ঠিক আছে চলো 1-0 হবে, মানে 2-0 হবে, না হলে খুব বেশি হলেও 1-0 হবে, কিন্তু ম্যাচটা আমরা জিতছি। তবে মোহনবাগানের যেরকম পারফরমেন্স ছিল বিগত ওই 4টের ম্যাচের পর, আই উড সে যে মোহনবাগান যেরকমভাবে নিজেদের কনফিডেন্স ডাউনহিল করতে শুরু করলো, প্লেয়ারদের যেরকম ওভার কনফিডেন্স, তাদের মধ্যে একটা গা ছাড়া মনোভাব, তারা স্যালারি পেয়ে যাচ্ছে, ঠিক আছে, তাদের নিজস্ব একটা যে লবি তৈরি হয়েছে। অন্যদিকে সার্জিও লোপেরা, তার কোনো রকম স্ট্র্যাটেজি, তার ফরমেশন কোনোটাই ক্লিক করছে না, তিনি নিজেও অনেকটাই ক্লুলেস। তারপরে কোন প্লেয়ার নামাবেন, কোন প্লেয়ার নামাবেন না, চেঞ্জেসগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন বারংবার কিন্তু উঠেছে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে দেশি প্লেয়ার বা ইয়াংস যারা প্লেয়ার রয়েছে, যেমন সোহেল ভাট, কিয়ান নাসিরি, তারপরে হচ্ছে যে মাঝমাঠে অভিষেক সূর্যবংশী, এইসব প্লেয়ারদেরকে টিমে থাকা সত্ত্বেও সুযোগ কিন্তু একেবারেই দেওয়া হয়নি। সেইটাও কিন্তু আমরা সারা মৌসুম ধরে আমরা বারংবারই কিন্তু বলে এসেছি এবং কথা উঠেছে, অনেক ক্রিটিসাইজও কিন্তু তাকে করা হয়েছে। আর আরেকটা দিক হচ্ছে সাহাল আব্দুল সামাদ, যিনি দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ফর মোহনবাগান। 8 নম্বর ম্যাচের পর এই মৌসুমে প্রথমবার তিনি 90 মিনিটস খেলার সুযোগ পেয়েছিলেন। ভাবতে পারো যে একজন এত ইম্পর্টেন্ট প্লেয়ার ফর্মে থাকা সত্ত্বেও, গোল করা সত্ত্বেও, তাকে শুরু থেকে এতগুলো ম্যাচ সার্জিও লোবেরা সুযোগই দেননি এবং ফাইনালি যখন তিনি সুযোগ পেলেন ডার্বিতেও তিনি খেললেন এবং সেখানে কিন্তু আমরা একটা অন্য মোহনবাগানকে দেখতে পেয়েছিলাম। দেখো, আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে ডার্বি কুড বি আর টাইটেল ডিসাইডার, সেটা সবাই জানতাম যে ডার্বি যে জিতবে সেই কিন্তু চ্যাম্পিয়ন হবে আইএসএলে। যদিও ইস্ট বেঙ্গলকে অপেক্ষা করতে হয়েছিল 80 মিনিট অবধি টু স্কোর আ গোল এগেনস্ট এই মোহনবাগান, এবং মোহনবাগানও কিন্তু পিছিয়ে থাকেনি, তারা গোল খাবার পরে সাথে সাথে জেসন কামিন্সের অসাধারণ সেই গোলে সেটার সমতা ফিরিয়েছিল এবং আমাদের সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে ম্যাচ এখনো কিন্তু শেষ হয়নি, টুর্নামেন্ট কিন্তু এখনো শেষ হয়নি। এবং কালকের ম্যাচের ইকুয়েশনটা কিন্তু ফর ইস্ট বেঙ্গল খুবই সহজ, তাদেরকে ম্যাচটা জিততেই হবে এগেনস্ট ইন্টারকাশি। যদি তারা ম্যাচটাকে ড্র করে বা হারে,
তাদের কিন্তু চান্স আরও স্লিপ করে যাবে, আরও কমে যাবে। অন্যদিকে যদি মোহনবাগানের কথা বলি, তাদেরকে তো অবশ্যই জিততে হবে এসসি দিল্লির সাথে। এটা তো কোনো মানে কি বলবো, দের ইজ নো সেকেন্ড চান্সেস। যদি তারা ড্র করে বা হারে, অন্যদিকে যদি ইস্টবেঙ্গলও যদি ড্র করে, তাহলে কিন্তু মোহনবাগানের কোনো সুযোগ নেই। এবং দুজনেই যদি ড্র করে, সেক্ষেত্রে মুম্বাই, পাঞ্জাব এবং জামশেদপুর, এদের তিনজনের কাছে কিন্তু অবশ্যই সুযোগ থাকবে এই আইএসএল ট্রফিটা জেতার। যদি আমরা সেটা নিয়ে আলোচনা করবো না বা বলবো না, কারণ হচ্ছে যে দুটো টিমই, মোহনবাগান, ইস্টবেঙ্গল যে ড্র করবে বা হেরে যাবে, সেটার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাহলে মানে মোটামুটি অল ওভার যদি আমরা বলি, কি দাঁড়াচ্ছে, ইস্টবেঙ্গলকে তাদের ম্যাচ এগেনস্ট ইন্টার কাশি জিততেই হবে, নো আদার ওয়ে। মোহনবাগানকেও তাদের কিন্তু এসসি দিল্লির এগেনস্টে ম্যাচটা জিততে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এজ দেবে যদি তারা এসসি দিল্লিকে যত বেশি গোল ডিফারেন্সে হারাতে পারবে, যত বেশি গোল দিতে পারবে, তাহলে কিন্তু তাদের জেতার সম্ভাবনা আরও বেড়ে যাবে। কারণ গোল ডিফারেন্সটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে টু ডিফিট ইস্টবেঙ্গল এবং টু উইন দ্য আইএসএল ট্রফি। তাহলে সবার নজর কিন্তু আমাদের অবশ্যই থাকবে কালকে দুটো ম্যাচ আমি একসাথে ওয়াচ অলং করবো। খুব মজা হবে, একটা ফাইনাল ম্যাচ, এবং আমরা সবাই মিলে কিন্তু এনজয় করব। এবং একটা কথা কিন্তু সমস্ত ফ্যান্স এবং আমিও বলি যে, যে ডিজার্ভিং সেই যেন এবছর আইএসএল জেতে। যদিও আরেকটা কিন্তু কথা রয়েছে যে সবসময় কিন্তু যারা ডিজার্ভিং হয় তারা কিন্তু ট্রফি জেতা না, সেটাও কিন্তু বুঝতে হবে যে ডিজার্ভিং এর সাথে সাথে একটা ভালো টিমের সাথে সাথে একটা ভালো খেলার সাথে সাথেও তোমার কিন্তু লাক ফ্যাক্টরটাও খুবই ইম্পর্টেন্ট। এবং সেটাই কালকে দেখা যে ২২ বছর পরে ইস্টবেঙ্গলের ঘরে কি ফাইনালি আইএসএল এর ট্রফিটা বা একটা ন্যাশনাল লেভেলের ট্রফিটা কি তাদের ঘরে ঢোকে, নাকি মোহনবাগানের এরকম পারফরমেন্সের পরেও তারা সেই ট্রফিটাকে ঘরে নিয়ে যেতে পারে? এরকম ট্রাঙ্কেটেড লিগে এরকমভাবে কি বলবো, ভারসাম্যহীন দলের মধ্যে, দলের অবস্থা থাকা সত্ত্বেও, এরকম ফর্ম থাকা সত্ত্বেও তারা ফাইনালি আবারও সেই ট্রফিটাকে তারা নিয়ে যেতে পারে ইস্টবেঙ্গলের কাছ থেকে ছিনিয়ে। সেটার জন্য কিন্তু অবশ্যই কালকে দেখতে হবে ওয়াচ অলং। তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটাকে, এবং অবশ্যই এই ভিডিওটাতে লাইক করতে কিন্তু বলো না। আর যদি তোমাদের কোনো মন্তব্য থাকে এই ম্যাচ নিয়ে, অবশ্যই কমেন্টে লেখো। তাহলে দেখা হচ্ছে কালকে ওয়াচ অলংয়ে। টাটা।